সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। এই আয়োজনে আমার সাথে আছেন কবি, গদ্যকার এবং সাক্ষাৎকার গ্রহীতা, সাংবাদিক, সাংস্কৃতিক সাংবাদিক অলাতে এহসান। অলাতে এহসান ভাই, আপনার তো একটা দুর্দান্ত, একটা না দুইটা দুর্দান্ত বই বেরিয়েছে। এবং দুর্দান্ত একটা কাজ করার জন্য আপনাকে অভিনন্দন। এই বইটা কিভাবে তৈরি হলো? এটা আসলে আমি যখন নিজেই লিখতে শুরু করছি, লেখার আগে তো সবার আমাদের একটা পাঠের একটা দীর্ঘ যাত্রা থাকে। তারপর এই যাত্রাটা পূর্ণ হলে পরে ধীরে ধীরে আমরা লেখার দিকেই মনে হয় আপনি ভিতর থেকে তাগিদ বোধ করি। তো এই লেখালেখি শুরু করতে গিয়ে আমি টের পেলাম যে যাদের লেখা আমি পড়েছি, আমার সুযোগ আছে তাদের সাথে কথা বলার, এবং আমার অজস্র প্রশ্ন তৈরি হচ্ছে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার, যে কারণে একেবারে নিজ উৎসাহে গিয়েই তাদের সঙ্গে কথা বলেছি এবং অনেক বিষয় নিয়ে আলাপ করেছি, যে বিষয়গুলো হয়তো আগে কেউ করেনি, অথবা যেটা আমার কাছে খটকা লেগেছিল, অথবা যে প্রশ্নগুলো মীমাংসা করলে আমি একটা নতুন লেখার খোঁজ পেতে পারি। এইভাবে আমি আসলে এই সাক্ষাৎকারগুলো নিয়েছিলাম। এখানে আছে মুর্তজা বশীর, সঞ্জিদা খাতুন, রফিকুল ইসলাম, হাসান আজিজুল হক, জাফর আলম, এবং জাফর আলমের সাক্ষাৎকারটা বোধহয় একমাত্র এখানেই গ্রন্থিত হয়েছে, তাই তো? এটা খুবই একটা পীড়াদায়ক, ব্যথাতর একটা ব্যাপার, কারণ আমি তখন ঢাকা কলেজের ছাত্র। একদিন নীলক্ষেতে দেখলাম ফুটপাতে অনেক বই, পুরোনো বইগুলো একেবারে 5 টাকা 10 টাকা দরে বিক্রি করে দিচ্ছে। ওইখান থেকে আমি প্রথম সাদত হাসান মান্টোর গল্পগুলো পেতে শুরু করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গল্প পড়ার পর মনে হলো যে বইটা নেওয়া যেতে পারে, এবং গোটা 4-5 আমি বই নিয়ে মোটামুটি 7 দিন পড়ে ফেললাম। আমার বেশ ভালো কাটলো। পরে খোঁজ করলাম যে জাফর আলম সাহেব আমাদের দেশেরই মানুষ, তিনি মিরপুর 10-এ থাকেন, এবং আমি ইচ্ছা করলে তার সঙ্গে কথা বলতে পারি। তো একদিন খুঁজে তার কাছে গেলাম আমি, এবং আমার এক ছোট ভাই ছিল সঙ্গে, হুমায়ুন শফিক, ও নিজেও লেখক। তো সেই সময়ে তার কাছে গিয়ে আমি একটা স্তম্ভিত হয়ে গেলাম। সে আমাদেরকে দেখে এতটা আবেগতাড়িত এবং ব্যথাতুর হয়ে উঠলো যে, জানেন আপনারা আসছেন, আমি তো খুশি হয়েছে, আমাকে কেউ লেখকই মনে করলো না। এত বড় প্রশ্নের মুখে আমি আর কোনোদিনই কোনো প্রশ্নকর্তার ওই যে একটা ভয়াবহ আকুতি, আমার কেউ লেখকই মনে করলো না, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে খুঁজে নেওয়ার একটা তাড়না আছে, আর একটা হচ্ছে শুধুমাত্র পাঠ নয়, একটা লেখকেরও একটা যত্ন দরকার হয়। কোনোদিন কোনো লেখকের সঙ্গে কখনো কেউ দেখা করেনি, এই দুঃখ বোধ তাকে হয়তো আরো বেশি লেখা থেকে বঞ্চিত করে ফেলবে। জাফর আলম ভাই মারা যাওয়ার পর যখন নানান জায়গা থেকে তাকে সম্মান জানিয়ে নানান রকম পোস্ট দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু কেউ খুঁজে পেল না এই লোকটার কোনো সাক্ষাৎকার আছে। এবং খুঁজে পাওয়া গেল, আমরা একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলাম। পরবর্তীতে এটা আবার ট্রান্সক্রিপ্ট করে দেখলাম যে না, আমরা সাক্ষাৎকারটা অনেক বড় নিয়েছিলাম, প্রায় 10,000 শব্দের, এবং প্রকাশ হওয়ার পর টের পেলাম যে এটা আসলে তাদের বেঁচে থাকা অবস্থায় সম্ভবত একমাত্র সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহীতারা আসলে এইভাবে যে হিস্ট্রি ড্রাফট করে, হিস্ট্রি তুলে রাখে, হ্যাঁ, কালের কলহারে, সেটা একটা বড় ব্যাপার। আপনাকে অভিনন্দন। আপনার গল্পের বইটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই। দ্বিতীয় বইটা বলতে গেলে আমরা প্রথম পদক্ষেপ না দিলে মনে হয় দ্বিতীয় পদক্ষেপটা দিতে পারি না। 0 বা 1 শুরু না হলে 2 হয় না। এবার দ্বিতীয় বইটা আসতে গিয়ে আমার একটা চিন্তা করতে হলো যে একটা সময় তো মানুষ যাপন করেছে, একইভাবে তো সারা জীবন থাকবে না, আর আমরা এখনো যে অবস্থায় আছি সেই অবস্থায় তো আগেও ছিলাম না। তো এটা পড়তে গিয়ে দেখলাম যে আমার চরিত্রগুলো এই যাপনের এই দুরবস্থার মধ্যে বা এই অনভ্যাসের মধ্যেও এক ধরনের নিজস্ব অবগুণ্ঠন, এক ধরনের আত্মচর্চার একটা জায়গা, যেটাকে ধরেন জীবনানন্দ দাশ বলে গেছে, আমরা যারা বুঝে গেছি জীবনের এইসব নিভৃত কুহক। ভাই, এই যে জীবনের নিভৃত কুহকের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, এই জীবনের যে নানা রকমের অনুষঙ্গ, যন্ত্রণা, নানা রকমের জটিলতা, সেগুলো আসলে লেখক হিসেবে আপনাকে কিভাবে প্রভাবিত করে? আমার তো মনে হয় লেখক মাত্রই, আপনি সহ এবং যারা পাঠক তারা সবাই জানি যে লেখক মাত্র অনেক বেশি নাজুক হয়, স্পর্শকাতর হয়, যে বিষয়টা হয়তো অন্যদেরকে তাড়িত করে না, ব্যথিত করে না বা উদ্বেলিত করে না, এই বোধটা লেখককে অবশ্যই করে। যে কারণে গল্প লেখার মধ্যে, চরিত্রায়নের মধ্যে দিয়ে কখনো কখনো লেখক একাকার হয়ে যায়, কখনো কখনো দেখা যায় যে লেখকের যে পরিস্থিতি বোধ, বিবেচনা বোধ, এই জায়গাগুলোকে বের করে আনার ক্ষেত্রে লেখকের কাজে দেয়। সুতরাং এই যন্ত্রণাগুলো কখনো কখনো আমাকে অভিজ্ঞ করে তোলে, আবেগী করে তোলে, আবার একই সঙ্গে এটা একইভাবে এই যে দুঃখ যন্ত্রণা কেন আমাদের এটা হচ্ছে, এটা তো আমরা আসলে জন্মগতভাবে নিয়ে আসি।
এই জায়গাগুলো খুঁজতে খুঁজতে গিয়ে আমাদের গল্প এক এক ধরনের বয়ান তৈরি হয়ে যায়। আপনার লেখালেখিতে কোন বই বা কোন লেখকের সবচেয়ে বেশি প্রভাব রেখেছে? আমার মনে হয় যে আমরা ছোটবেলায় যে বইটা পড়েছি সে বইটা এখন আর বড় হয়ে পড়ি না। এটা খুবই স্বাভাবিক, কারণ আমার সময়ের সঙ্গে আমার এক ধরনের রুচির বদল, আমার চিন্তার বদল ঘটে গেছে। আমরা যে পাঠ্য বইয়ের যে কবিতাগুলো বা গল্পগুলো পড়তাম, হঠাৎ করে পাঠ্য বইয়ের বাইরে আমরা লাইব্রেরিতে খুঁজে পেলাম যে এই রকম মানে প্রাতিষ্ঠানিক বা একাডেমিক বইয়ের বাইরেও একটা চমৎকার লেখার জগৎ আছে, বা একাডেমিক বইতে যে লেখাগুলো নেওয়া হয়েছে তার বাইরে এই লেখকের অজস্র গল্প আছে। যেমন হাসান আফজালের অজস্র গল্প আছে যেগুলো হচ্ছে ওই জীবন ঘষে আগুনের বাইরে এসে আমরা অনেক পেয়ে যাই। জীবনানন্দ স্যার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাহলে এটা একটা চমৎকার আছে। বা জীবনানন্দের বনলতা সেন, এটা একটা চমৎকার অনুভূতি ছিল। কিন্তু পরে দেখলাম ইনি এর বাইরে অসাধারণ অসংখ্য গল্প কবিতা লিখে গেছেন। আপনার এই যে লেখালেখির জীবন, এই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আসলে আপনি ফেস করেছেন? আমাদের মনে হচ্ছে যে লেখালেখির জীবনটাকে জীবন হিসেবে নিতে না পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেখকের। সম্ভবত সেলিম আল দিন স্যারই বলতেন যে হাতের মুঠোয় টাকা রেখে লিখতে বসো, তার মানে লেখা আপনাকে মানে আপনাকে টাকা দিবে না, আপনাকে মীমাংসা দিবে না জীবনে। এই যে জীবন আর লেখালেখির সাথে যে বিরাট একটা দ্বন্দ্ব সারাক্ষণই আমরা কম বেশি বয়ে চলি, এটাই মনে হয় লেখকের বেঁচে থাকার একটা বড় চ্যালেঞ্জ থেকে যায়। দারুণ, আপনি দারুণ বলেছেন। এরপর আপনি আসলে কি কাজ করছেন? মানে আর আরেকটা জিনিস আমি ছোট্ট করে জানতে চাই, রয়্যালিটি বা টাকা পয়সা কি দিচ্ছে? যে টাকা পয়সা সংকটের আপনি বললেন, বেঙ্গল বুকসের বই করার অভিজ্ঞতাটা আমার খুবই ভালো, এবং এটা সত্যিকার অর্থে যে তরুণ লেখক বলতে এখনো তো তরুণ বলেই করি, তো তারপরেও সেই জায়গা থেকে হচ্ছে আমাকে অ্যাডভান্স টাকাটা দিয়েছে। একটা চুক্তিপত্র আছে যেটা প্রথম বইয়ের প্রথম প্রকাশের সময় অভিজ্ঞতাটা ছিল না। আমরা নিশ্চিত যে এরকম উদাহরণগুলো তৈরি হতে হতে একসময় লেখকরা ঠিকভাবে টাকাটা পাবে। আমরা এই আয়োজনটা শেষ করি অলাত ভাই একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। কথা সাহিত্যিক অলাত এহসানের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা, অভিজ্ঞতা থেকে আসে। প্রিয় শব্দ নিবৃত, প্রিয় রং সবুজ। যে মৌসুমে বেশি লেখেন, মৌসুম ধরে লেখা হয় না। প্রিয় সাহিত্য চরিত্র, কাফকার গ্রেগর শামসা। প্রিয় গান, পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন। লেখার জন্য প্রিয় জায়গা, টেবিল এবং রাত। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়, শুধু পানিটাই জরুরি। সবচেয়ে সৃজনশীল সময়, রাত। প্রিয় লেখক, হোর্হে লুই বোর্হেস। প্রিয় কবি, জীবনানন্দ দাশ। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে সবচেয়ে বেশি, এটা মনে হয় অ্যাপোক্লিপ্টো সিনেমাটা আমরা অনেকবার দেখেছিলাম। অলাত এহসান সবসময় নিজের সাথে নিজে দ্বন্দ্ব করে নিজেকে বোঝার চেষ্টা করে, কৃতিত্ব, নিজের জীবনকে ট্রান্সফর্মিং এর আরেকটা পথ, প্রেম, বেঁচে থাকার একটা বড় অবলম্বন, যৌনতা, আবশ্যিক একটা ব্যাপার, অপছন্দ করি, পেছনে লাগা, যা বলতে চাই জোরে, পড়া এবং পড়া। অলাত ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে কথা বলছিলাম কথা সাহিত্যিক অলাত এহসানের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।